তো কেসিকের রিজভী সাহেব মাশাল্লাহ যে কথা বলেছেন, এবার একটু আমরা দেখি তার কথার সত্যতা কতটুকু। তবে আমি ইদানিং লক্ষ্য করতেছি যে মাশাল্লাহ বাংলাদেশে যারা বিএনপির নেতা, মাশাল্লাহ তারা জামাতের মতো ঠাড়া পড়া মিথ্যা কথা শিখে ফেলেছেন। কোনো অংশেই কম না। যেমন মির্জা ফখরুল সাহেব কয়েকদিন আগে বলেছেন যে ৩ মাসে বিএনপি যত উন্নয়ন করেছে ১৭ বছর আওয়ামী লীগ তো করতে পারেনি। এখন এটা কত বড় ঠাডা পড়া মিথ্যা কথা, বিচারের ভার আপনাদের। এটা নিয়ে আর এটা নিয়ে আলোচনা করেছি এর আগে, নতুন করে আর এটা আলোচনা করতে আর আগ্রহ নেই আমার। যে আমাকে কমেন্টস করে জানাবেন যে শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ যারা কমেন্টস করেছেন ২ জন। এটা বলতেছিলাম, রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে কোনো গুম নাই। কারেক্ট? কারণ গুমের দরকার নেই তো, সোজা মেরে ফেলে। গুম করার দরকার আছে? তিনি কিন্তু এই কথাটা সত্য বলেছেন, কোনো গুম নাই। ডাইরেক্ট খালাস করে দিতেছে। সরাসরি খালাস করে দিতেছে। কাউকে আর আপনার খোঁজাখুঁজির দরকার নাই, গুমের দরকার নাই, ডাইরেক্ট জেলখানায় মরবা না জেলের বাইরে মরবা। তো সুতরাং তার প্রথম শব্দটা সত্যি। দ্বিতীয় শব্দটা কি? যে ক্রস ফায়ার নেই। একই কথা। ক্রস ফায়ারের দরকার কি? মব তো আছে, সন্ত্রাস তো আছে। মব করে সরাসরি তাদের ফায়দা হাসিল হচ্ছে। তো কোন দুঃখে এখন পুলিশ, আর্মি, বিটিআর এর উপরে, আনসারের উপরে ক্রস ফায়ারের কলঙ্ক নেওয়ার দরকার আছে? মব, এই ক্রস ফায়ারের বদলে মব করতেছে আমার ভাবির পোলারা, কখনো ছাত্রদল, কখনো ন্যাশনাল কটকটি পার্টি, শিবির, জামাত, হেফাজত, চামড়া নাইপির, এরা সবাই মিলে তো সরাসরি ক্রস ফায়ারের দরকার নেই, সরাসরি মেরে ফেলতেছে, জ্বালিয়ে দিতেছে, পুড়িয়ে দিতেছে। সুতরাং ক্রস ফায়ার, গুম কোনোটাই দরকার নেই। কেন তার সে বড়টা হচ্ছে। ওনার এই দুইটা শব্দ ঠিক আছে। এইবার সে রাজনৈতিক মামলা আছে কিনা, তাই নাকি রিজভী সাহেব? আসলে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই ইতিহাসের শিক্ষা। কেসিগেট রিজভী সাহেব কেসিগেট থেকে বের হইতে পারে নাই। বিএনপির নামে অজস্র মামলা হয়েছে, সত্য মামলা যেমন হয়েছে তেমনি মিথ্যা মামলা হয়েছে অজস্র। তিনি শিক্ষা নেননি, তিনিও সেই কাজটাই করেন। তিনিও শত শত হাজার হাজার রাজনৈতিক মামলা দেওয়ায় তা বিএনপি সরকার, ইউনূস সরকার ওস্তাদ। ব্যারিস্টার রুমিন ফারানাই তো বলছে যে ১৫০ জন, ১৫ জন মিছিল করলে ১৫০ জনের ন্যায় মামলা হয়। তো এটা কি গায়েবী মামলা না? এটা কি রাজনৈতিক মামলা না? বাংলাদেশে এখন মামলা বাণিজ্য চলছে সেই ইউনূসের আমল থেকে, কে না জানে? কে না জানে? এই যে রিজভী সাহেব বলে রাজনৈতিক মামলা নাই, তাহলে লক্ষ লক্ষ মানুষ জেলে, দেশে জেলখানায় যতটুকু ধারণ ক্ষমতা তার চেয়ে বেশি এরা কারা? রিজভী সাহেব, আবারও মনে করিয়ে দেই, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই ইতিহাসের শিক্ষা। রিজভী সাহেব ১৭ বছর তার ভাষাতে যে নির্যাতন নিপীড়ন হয়েছেন, তিনি সেগুলো ভুলে গেছেন। বরং তিনি ক্ষমতায় এসে তার চাইতে ১০০ গুণ বেশি নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন। তিনি যে নির্যাতন হয়েছেন তার চাইতে ২০০ গুণ বেশি নির্যাতন নিপীড়ন তিনি চালাচ্ছেন তার প্রতিপক্ষের প্রতি। অপ্রিয় হলেও সত্য। বাংলাদেশের রাজনীতিবিদেরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এটাই সত্য এবং চরম সত্য। ছাত্র দলের নেতা বলেছে ১০,০০০ টাকা দিবে একটা করে ছাত্রলীগ ধরলে। সরকারও ঘোষণা দিয়েছিল একটা ছাত্রলীগ ধরলে ১০,০০০ করে টাকা দিবে। তারপরও পুলিশ বলতেছে, তারপর অনেকেই বলতেছে বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগকে ধরে আনতে হবে। কেউ বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের পক্ষে যারা থাকবে তাদেরকে ধরে আনবে, জেলে পুরবে, মেরে ফেলবে, হুমকি দিচ্ছে সরাসরি। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে বাংলাদেশে তো আওয়ামী লীগ নাই, কিন্তু আমরা কি দেখলাম যে ৯৫,০০০ পুলিশ মোতায়েন করেছে। তারপর আমার ভাবের পোলারা, জামাত, বিএনপি, হেফাজত, চামড়া নাইপির, চামড়া আলাপির সবাই মাঠে আছে, শিবির, জামাত সব। গতকালও ভিডিওতে বলেছি, যারা বলতো যে পুলিশ ছাড়া আইসা দেখ, পুলিশ ছাড়া আইসা দেখ, তারা এখন আর্মি ছাড়া আর আসতে পারে না, পথ চলতে পারে না। যাই, সেটা অন্য বিষয়। যা বলতেছিলাম, রিজভী সাহেবের এই ঠাটা পড়া মিথ্যা কথাটা আপনারা বুঝতে পারছেন তো? তো প্রথম ২ শব্দ সঠিক, ক্রস ফায়ার নাই, তারপর গুম নাই, কারণ ওটার দরকার নাই। কারণ ক্রস ফায়ার, গুমের কাম মব দিয়ে তারা সেরে নিচ্ছে। কারণ ক্রস ফায়ার, গুম হলে সেটা মামলা হবে, মামলা করা যায়, আজ হোক কালো হবে। মব করতেছে যাতে কোনো হিসাব না পান, খোঁজ না নিতে পারেন, যাতে কাউকে দোষী না করতে পারেন। এক কাজে ২ কাজ করতেছে। এক ঢেলে ৩-৪ পাখি মেরে দিচ্ছে। মব নাই। ঠিক আছে? মব নাই। কারণ কি গুম নাই।
ক্রস ফায়ার নাই। কারণ ক্রস ফায়ার গুমের আব্বা আছে এখন। বিষয়টা এরকম। যাই হোক। হ্যাঁ, চমৎকার একটা কথা আছে। কিছু কমেন্টও নিয়ে দেখি। একজন বলেছেন, "ফরিদ ভাই আয়াতুল্লাহ খোমেনির জানাজায় মোদিকে ইরান কি দাওয়াত দিল?" জি, দাওয়াত দিয়েছে। আহাহাহা! হাই হোসেন, হাই হোসেন করো। বাঙ্গুরা হাই হোসেন, হাই হোসেন করো। যে সমস্ত মুসলমান আর বামপন্থীরা ভারতের এবং বাংলাদেশের মুসলমান ও বামপন্থীরা যেভাবে নরেন্দ্র মোদীকে গালি দিল ইরানের ব্যাপারে, এটা কি হইল? ইরান তো নরেন্দ্র মোদীকে দাওয়াত দিয়ে বসলে এখন উপায়। বাংলাদেশে কোনো মৌলবীরও দাওয়াত দেয় নাই। যদিও বাংলাদেশে সবার আগে গায়েবানা জানাজা বাংলাদেশের এই হেফাজতি জামাতি জামাত শিবিরেরা গায়েবানা জানাজা শেষ করে দিয়েছে। তাদের একজনেরও দাওয়াত দিল না। কিন্তু ইরান নরেন্দ্র মোদীকেই দাওয়াত দিল। কি বুঝলেন? ইহাকেই বলে কূটনীতি। এইজন্য বলি যে ভারত হচ্ছে চাণক্য নীতির দেশ। সিংকুবাম ভারত হোক আর বাংলাদেশের যতই চাপাচাপি কোদাকুদি একটা সিংকুবামেরও দাওয়াত দিল না। ভারতের বিকাশ বট্ট-মট্ট তারপর কি যারা আছে আরকি দিল্লির কমরেড কাউরে আর দাওয়াত দিল না। আহাহাহা! কারে দাওয়াত দিল? নরেন্দ্র মোদীকে। কারে জানাজায় আমন্ত্রণ করলো? আয় হায় হায়রে! বাংলাদেশে যারা সারাদিন চিকরা-চিকরি করে নরেন্দ্র মোদী কসাই, নরেন্দ্র মোদী কসাই। চক্কর-বক্করবর্তীদেরও দাওয়াত দেয় নাই, সিংকুবামদেরও দাওয়াত দেয় নাই। না ঢাকার, না কলকাতার, না দিল্লির, না কেরালার। কারে দাওয়াত দিল? কোনো মৌলভী সাহেবেরও দাওয়াত দেয় নাই। কারে দাওয়াত দিয়েছে? নরেন্দ্র মোদীকে। ইহাকেই বলে রাজনীতি। জি। এই যে একজন লিখেছেন যে ওহো! চশমাটা বলে অন্যটা ইউজ করতেছি। হ্যাঁ, কি? ধরে মেরে ফেলা, মব করা চলছে, চাঁদাবাজি, ধর্ষণ সবই মিথ্যাবাদী, ফ্যাসিবাদী বিশ্বাসী। জি, ঠিকই বলেছেন। কেসি গেট ওই দিন ৩০ লাখ শহীদ হুম, জি, ঠিকই বলেছেন। আইনের শাসন শূন্যের কোঠায় চলে গেছে। আরো কি বলেছে আমাদের কেসি গেট সাহেব একটু দেখি। আমাদের কেসি গেট সাহেব আরো বলেছেন, তিনি আরো বলেছেন, "আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার।" হায়, হায়, হায়! আমি বলেছিলাম তো, যাও রাজনীতিতে আসতে চাইছিলাম, আসা সম্ভব না। কারণ এরকম ঠাড়া পড়া মিথ্যা কথা ভাই আমার বলা সম্ভব না। আইনের শাসন এবং মানবাধিকার নিশ্চিত করতেছে। কোন সরকার? বিএনপি সরকার। হাসুম না কান্দুম বুঝে উঠতে পারতাছি না। একজন লিখেছেন, "Hello sir, watching from Assam. After Hasina came to India, realized that Razakars should have been thrown out after 1971. The enemy of Bangladesh don't belong." Yes, right you are. আপনি ঠিকই বলেছেন। এই মৌলবাদী শক্তি, এই জঙ্গিবাদী শক্তি, এই পাকিস্তানপন্থী রাজাকার আল-বদর আল-শামস কখনোই বাংলাদেশের রাজনীতির সাথে বাংলাদেশের মূলে তারা মিশবে না। তারা সবসময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে। আওয়ামী লীগ এতদিন এটা বুঝেছে। জানি না তারা আগামীতে কি করবে। এদেরকে যদি উচ্ছেদ করতো তাহলে আজ বাংলাদেশের এই অবস্থা হতো না। শুভেচ্ছা নেবেন কমরেড ভারত থেকে। জি, ধন্যবাদ আপনাকে। একজন লিখেছেন, "অনুরক্ত শ্রোতা দর্শক হিসেবে আপনার রাজনীতি বিষয় বুঝতে চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে খুশি হচ্ছি। আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, নিয়ে নিন। +1-864-051-184-018 জি, এই যে এইমাত্র দিয়ে দিলাম। এইমাত্র আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। এই যে লেখা আছে দেখেন, হোস্ট। আপনি এখানে নাম্বার নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো। জি, ধন্যবাদ। দিয়ে দিয়েছি। কি নাম আপনার? এনামুল কবির। জি, দিয়ে দিছি। জি। একজন লিখেছেন, "তারেকের বউ বেনজির ভুট্টোর কপি।" এসে ফরিদ ভাই, ইউটিউব থেকে দেখছি। কিন্তু এত ভোরে লাইভ আসেন? জি, ভোরে একটু লাইভে আসলাম। জি, রাতেও ঘুম হয় নাই। এখন সকাল থেকে দেখি ঘুম হচ্ছে না। কি করব? কাম না থাকলে খই বাঁচতে হয়, খই বাঁচতেছি। জি।
ফরিদ ভাই বায়োস্কোপ হ্যাঁ, শুনেছি। চমৎকার। চাণক্য নীতি, এখন বিদুর নীতি, এরপর কৃষ্ণ নীতি, তারপর শকুনের নীতি তো। জি। যখন এই কেসিগেট রিজভি বলছে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতেছে, তখন আইনের শাসন শূন্য, মানবাধিকারের অবস্থা মাইনাস। জি। শুভকামনা জি, শুভকামনা। জি, ধন্যবাদ আপনাকে। জি, সব ঠিক আছে। সাউন্ড ওকে। শোনা যাচ্ছে। আরেকজন লিখেছেন সব পরিষ্কার। জি, ধন্যবাদ। আচ্ছা, ফরিদ ভাই, জি, শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের যারা কমেন্টস করেছেন। একজন লিখেছেন, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনো, তাই বলছে মন্ত্রী মাদ্রাসা ওয়াজ মাদ্রাসা। জি, বলৎকার হইতে চাইলে মসজিদ মাদ্রাসায় পড়ান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আজকে দেখলাম বাংলাদেশে নাকি হিন্দুরা সবচেয়ে নিরাপদ বলছে বললাম তো, ঠাড়া পড়া মিথ্যা কথা বলতেই হবে। মানে যখন কালকেও একজন হিন্দুকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ম অবমাননার দায়ে, ঠাড়া পড়া মিথ্যা কথা দায়ে। হিন্দুরা সবচেয়ে নিরাপদ বলবেই, চাপা মারতে তো দোষ নেই। একজন লিখেছেন, তিনি একজন হাফেজ, ইসলামকে অনুসরণ করেন, কিন্তু বাংলাদেশে জামাতে হেফাজতে ইসলাম দেখে খুব লজ্জা লাগে, এরা ইসলাম ঠিকই বলেছে। একজন লিখেছেন, ফরিদ ভাই, বাংলাদেশের ভবিষ্যৎ কি, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশ তো পূর্ব পাকিস্তান হয়ে গেছে ভাই, ও পূর্ব পাকিস্তান হয়ে যাবে মানে? বাংলাদেশ তো পূর্ব পাকিস্তান হয়েই গেছে। আরেকজন লিখেছেন যে, কমরেড, একটা জিনিস বুঝতে পারছি না, বঙ্গবন্ধু জি, ভারতের সাথে একটা যুদ্ধ চাচ্ছে, এটাই তাদের পরিকল্পনা, জি, চাচ্ছে। হামাস নেতা খালেদ মিশাল বাংলাদেশে এসেছিল ইউনুসের আনন্দগণ। পুরো বাংলাদেশই তো হামাসের পক্ষে, আসবেই তো, আসবে না? অবশ্যই আসবে। একজন লিখেছেন মুফতি মাসুদ ছেড়ে, জি, মুফতি মাসুদ জামিন পেয়েছেন শর্ত সাপেক্ষে, জি। আপনার কথা সুন্দর প্রশ্ন, জি, ধন্যবাদ আপনাকে। একজন লিখেছেন, ফরিদ ভাই, আপনি এখন ইন্ডিয়াতে আছেন নাকি? দুর্গাপূজাতে আসতে হবে কিন্তু। ধন্যবাদ। কোথায় আছি এই মুহূর্তে বলছি না। ধন্যবাদ। একজন লিখেছেন, তারেকের বউ বেনজিরের ভুট্টোর কপি। জি না, তারেক সাহেবের বউ বেনজির ভুট্টোর কপি হইতে পারবে না। বেনজির ভুট্টো হইতে অনেক যোগ্যতা লাগে। বেনজির ভুট্টো প্রকাশ্য বলেছিলেন যে তিনি ইসলামী শরিয়া মানেন না, চোরের হাত কাটার আইন মানেন না। এটা বলার মুরত তারেক রহমানের বউ তো দূরের কথা, তারেক রহমানেরও নাই। তার জন্যই জঙ্গিরা তাকে বেনজির ভুট্টোকে মেরে ফেলেছিল। আর বেনজির ভুট্টোর বাপ কি বলেছিল জানেন? বলেছিল, মোল্লাদের আমি বুট পালিশ করিয়ে ছাড়বো। তো বাংলাদেশে কোন রাজনীতিবিদ এটা বলতে পারবে? পারবে না। বেনজির ভুট্টোর বাপের মতো বলতে পারবে না যে মোল্লাদের দিয়ে বুট পালিশ করাবে। তেমনি বেনজির ভুট্টোর মতো বলতে পারবে না যে আমি শরিয়া আইন মানি না, চোরের হাত কাটার আইন নৃশংসতা। এটা বলতে পারবে তারেক রহমানের বউ? প্রশ্নই আসে না। ওই কি, সেলোয়ার, বাঙালি নারী শাড়ি পরে সেলোয়ার নিলেই বেনজির ভুট্টো হওয়া যাবে না। ঝিনাইদহে কক্সবাজার হামাসের পতাকা। পুরো বাংলাদেশে কয়েকদিন পরে হামাসের জঙ্গিদের পতাকা, পাকিস্তানে যে জয়শে মোহাম্মদ আছে তাদের পতাকা, টিটিপির পতাকা, হামাসের পতাকা উঠতে দেখবেন সারা দেশেই। কিছুদিনের মধ্যে আমরা জানি এটা ঘটবেই। কারণ খালেদা জিয়ার আমলেই বাংলাদেশের মৌলবাদীরা যে লাফালাফি, কোদাকুদি, ফালাফালি করেছে, যে তারেক রহমানের আমলে করবে না? তারেক রহমান তারা মুচলেখা দিয়ে আসছে তাদের কাছে, জঙ্গিদের নিয়ে তিনি ক্ষমতায়, এখন আরো বেশি উঠবে। কি বললেন? ফরিদ ভাই, দুঃখের খবর যে ভেনেজুয়েলাতে আজ 10,000 মারা গেছে। তাই নাকি? ভূমিকম্প? আহা, আমি এটা জানি না।
আপনার খবর সত্যি হলে আমরা গভীরভাবে শোকাহত। আহা! ১০,০০০ মানুষ মারা গেছে। ভয়ংকর ব্যাপার। খুবই বেদনাদায়ক। এই যে ন্যাচারাল ডিজাস্টার হাত থেকে আমাদের রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। একজন লিখেছেন, বাংলাদেশে কি কোনো জমি মৌলবাদ হাত থেকে মুক্তি পাবে না? একটা সম্ভাবনা আছে। বাংলাদেশ আওয়ামী লীগ যদি এবার ফিরে আসে, ফিরে আসার পর মৌলবাদীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নেয়, তাহলে বাংলাদেশ মুক্তি পাবে মৌলবাদীর হাত থেকে। তা নাহলে বাংলাদেশ চিরতরে মৌলবাদীর হাতে পড়ে যাবে এবং বাংলাদেশ মৌলবাদীদের সাথে নিয়ে ডুবে যাবে। একজন লিখেছেন, লুঙ্গি বাহিনী কি লুঙ্গি দিয়ে যুদ্ধ করবে ভারতের সাথে? এটা আপনার কথা ঠিক আছে যে লুঙ্গি বাহিনী কিছু করতে পারবে না, কিন্তু মূর্খের শক্তিকে ইগনোর করার সুযোগ নাই। মূর্খ অনেক সময় অনেক কিছু ঘটিয়ে ফেলে। সতর্ক থাকতে হবে। যেমন মূর্খের শক্তিকে আওয়ামী লীগ গুরুত্ব দেয় নাই, এই যে মৌলবাদী মূর্খ শক্তিকে আজকে আওয়ামী লীগকে উচ্ছেদ করেছে, এই মোল্লা আর মিলিটারি মিলিয়ে উচ্ছেদ করেছে। একজন লিখেছেন কি সুরমা, লিখেছেন একটা কি সুরমা কি যেন পড়তে পারতেছি না ভাই আপনার নাম। একটা জানা বিষয় ছিল, ভারত ইসরায়েলকে না বাংলাদেশে হামলা করবে কেন? ইসরায়েল বাংলাদেশে কেন হামলা করবে? ভারতও বাংলাদেশে হামলা করবে না। হামলা করার দরকার নেই তো। হামলা করা ছাড়াই বাংলাদেশকে তারা পঙ্গু করে দিতে পারে। হামলা করে ঝুঁকি নেবে কেন? যদি আপনি কাউকে ঝগড়া বিবাদ না করে তার অস্তিত্ব বিলীন করে দিতে পারেন, তা আপনি ঝগড়া করতে যাবেন? যাবেন না। ভারত তেমনি বাংলাদেশকে, ভারত যেদিন চাইবে সেদিন বাংলাদেশকে কলাপস করে দিতে পারবে। ভারত যেদিন চাইবে যে বাংলাদেশকে তারা না খেলিয়ে মারবে, এটা তাদের জন্য ১ সপ্তাহের ব্যাপার, সর্বোচ্চ ১ মাসের। ভারত যদি মনে করে যে বাংলাদেশকে আইসোলেটেড করে দেবে পৃথিবী থেকে, এটা তাদের জন্য সর্বোচ্চ ১ মাসের ব্যাপার। ভারত যুদ্ধ করাই বরং ভারতের জন্য লস। যুদ্ধ করলে ভারতকে কৈফিয়ত দিতে হবে। তাদের ভারতের ভিতরে ভারত বিরোধী যারা আছে তারা মিছিল করবে। আন্তর্জাতিকভাবে তারা যার প্রতিপক্ষ তারা সুযোগ নেবে, ভারত কেন যুদ্ধ করতে যাবে? খাদ্য রপ্তানি বন্ধ করে দিলে তো বাংলাদেশের দুর্ভিক্ষে মানুষ পালে পালে দলে দলে মরতে থাকবে। কেন যুদ্ধ করতে যাবে? আর ইসরায়েল বাংলাদেশের সাথে কেন যুদ্ধ করবে? কি কারণে? কোনো দরকার নেই। তারা প্রক্সি ওয়্যার চালাবে, চিটাগাং নিয়ে নিবে, এগুলো করবে। যুদ্ধ করতে যাবে কেন? আরেকজন লিখেছেন যে, স্যার হিন্দুরা কি বাংলাদেশে বেশি দিন থাকতে পারবে না? এটা তো আমি বারবার বলেছি, বহুবার বলেছি। বাংলাদেশে সংখ্যালঘুরা থাকতে পারবে না। খ্রিস্টানরা কিছু তাও থাকতে পারবে, হিন্দুদের থাকতে দিবে না, বৌদ্ধদের থাকতে দিবে না, এদের বিতাড়িত করবে। কারণ খ্রিস্টানদের আন্তর্জাতিক লবি খুব মজবুত, যা হিন্দুদের নাই। খ্রিস্টানদের মধ্যে ঐক্য আছে, যা হিন্দুদের মধ্যে নেই। সুতরাং খ্রিস্টানরা বাংলাদেশে টিকলেও টিকে থাকতে পারে, কিন্তু কারণ তাদের আন্তর্জাতিক লবি খুব শক্ত। একটা গির্জায় যদি হামলা করে তাহলে পরের দিন ইন্টারন্যাশনাল নিউজ হয়। কিন্তু বাংলাদেশে প্রতিদিনও যদি মন্দির ভাঙে, শত শত মন্দির ভাঙে, গ্রাম জ্বালিয়ে দেয়, সেটা আন্তর্জাতিক লবি খুব একটা কাজ করে না। খোদ ভারত এটাকে গুরুত্ব দেয় না। খোদ ভারত সরকার, খোদ বিজেপির সরকার এটা গুরুত্ব দেয় না, যে বাংলাদেশে কি হইলো না হইলো হিন্দুদের এটাতে গুরুত্ব দেয় না। তাই হিন্দুদের চলে যেতেই হবে, কোনো উপায় নেই তাদের। আমি বলেছি তো যে হিন্দুদের বাংলাদেশ থেকে খালি পেটে খালি পায়ে চলে যেতে হবে, হবেই। আজ হোক কাল হোক চলে যেতে হবে। সময়টা সেটা যা বলেছি তার ৫ বছর কম বা বেশি হইতে পারে। বাংলাদেশের মানুষেরা কোনো অবস্থাতে, বিশেষ করে যেখানে এমনিতেই মুসলমান যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেখানে কোনো অমুসলিম থাকতে পারে না। থাকতে পারে না মানে থাকতে দেয় না। সারা পৃথিবীতে যেখানে দেখবেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেখানে হিন্দু কোনো ধর্মের লোকই থাকতে পারবে না। অন্য কোনো ধর্মের লোক থাকতে পারবে না। আর বাংলাদেশে তো ৯৫% মুসলমান। এইখানে আপনি সরকারও তাদের। তো এইখানে আপনি থাকতে পারবেন, এটা কেন আশা করেন? তারপরে আবার মুক্তিযুদ্ধে বাংলাদেশের ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে হিন্দুরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। সুতরাং তাদের তো থাকতেই দিবে না ২ টা কারণে। একটা হলো ধর্মীয় কারণ, একটা হলো মুক্তিযুদ্ধের কারণ। এই ভারতও যদি চেষ্টা করে বাংলাদেশের হিন্দুদের রাখতে পারবে না। শুধু আওয়ামী লীগ না, ভারতও চেষ্টা করলেও বাংলাদেশের হিন্দুদের টিকিয়ে রাখতে পারবে না। এটা আমি বহুবার বলেছি, এখনো বলেছি। যদিও আমার এই বক্তব্যের সাথে অনেকেই দ্বিমত পোষণ করে, কেউ স্বয়ং হিন্দুরাও দ্বিমত পোষণ করে, কিন্তু আমি আমার বক্তব্যের উপরেই আছি এবং আপনারা দেখতে পাবেন আজ হোক কাল হোক